আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে আরজি করের আসল কালপ্রিট কে, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সম্পর্কে এবার মারাত্মক তথ্য সামনে ফাঁস করেছেন। কি বললেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আরজি করে এই যে ঘটনাটা ঘটেছে, মনে পড়ছে বন্ধুরা যখন তিলোত্তমার সাথে ঘটনাটি ঘটে, ঠিক ঘটনাটা ঘটে যাওয়ার পর কি কি হয়েছিল। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সর্বসম্মুখে স্বীকার করেছিলেন যে ওই দিন ওই রাত্রে কি কি হয়েছিল আমার সাথে সবটা শেয়ার করা হয়েছে। মানে আমি কিন্তু ওই দিন কলে ছিলাম, মানে দিদি সারা রাত্রি কলে ছিলেন। আর বিনীত গোয়েলকে উনি এখান থেকে অ্যাডভাইস দিচ্ছিলেন, তাই না? মানে দিদি নিজে স্বীকার করেছেন যে ওই রাত্রে আমি কলে ছিলাম, আমি সমস্ত কিছু বলছিলাম। না হলে ওই রাত্রে কলে থাকতে দিদিকে, মানে কলে থাকাকালীন দিদি কি পরামর্শ দিচ্ছিলেন, তাই না? একটা এত বড় ঘটনা ঘটে গেল, তারপর দিদি কলে ছিলেন, কলটাতে কি করছিলেন, কি হচ্ছিল সেখানে, মানে কি পরামর্শ দিচ্ছিলেন বিনীত গোয়েলকে, তাই না? এবার আপনাদেরকে যেটা বলি যে একটু গুরুত্বপূর্ণ, মানে খুবই মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পোস্টিং পাননি অনিকেত মাহাতো। সেই অনিকেত মাহাতো, যেই অনিকেত মাহাতো আরজি করের সবচেয়ে চেনা পরিচিত মুখ, এমনকি যে প্রতিবাদের মধ্যে অন্যতম একজন প্রতিবাদী মুখ। অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ মাইয়া, তারপরে দেবাশিস হালদার, এরা কিন্তু সেই প্রতিবাদী মুখগুলো। তাদের মধ্যে অনিকেত মাহাতো কিন্তু একজন অন্যতম একজন ব্যক্তি, যেখানে তার পোস্টিং ঘিরে মারাত্মক কিছু হয়েছে, যেটা আপনাদেরকে বলছি। তবে উনি আরও অনেক কিছু গোপন তথ্য ফাঁস করেছেন, যেটা বলি আপনাদেরকে। যে তাই এবার এসআরসি সিনিয়র রেসিডেন্ট পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি, অনিকেত মাহাতো। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান অনিকেত। তার কথায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমার ডাক্তারি জীবনকে খুন করতে চায় রাজ্য সরকার। এখানে ডাইরেক্ট আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অনিকেত মাহাতো, যে রাজ্য সরকার আমার চাকরিকে খুন করতে চায়। বুঝতে পারছেন? তার সাথে বলছেন যে এসআরসি পোস্টিং ছাড়লে সরকারকে মোটা টাকা দিতে হয়, সেই টাকার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলেন অনিকেত। আর এই নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানালেন বিদ্রোহী অনিকেত। জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে ইস্তফার পর এবার এসআরপি সিনিয়র রেসিডেন্ট ও ছাড়ছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ। সাংবাদিক বৈঠক করে শুক্রবার অনিকেত বলেন, 9ই আগস্ট থেকে লড়াই শুরু হয়েছে আমার। পশ্চিমবঙ্গের মানুষ সেই লড়াইয়ে সমর্থন করেছিল। লড়াইয়ের জন্যই সন্দীপ ঘোষ, আশিস, মনে পড়ছে সন্দীপ ঘোষের বাম হাত ডান হাত আশিস পান্ডে, হ্যাঁ, এরা কিন্তু জেলে রয়েছে। এই লড়াইয়ের জন্যই আমাদের দাবি মেনে তৎকালীন সিপি সহ বেশ কিছু আধিকারিককে অপসারণও করা হয়। আমি মুখ্যমন্ত্রীর সামনে কিছু বক্তব্য রাখি, তাতে ক্ষুব্ধ হন, মানে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন। পরবর্তীকালে মেরিটের বাইরে গিয়ে আমরা বদলি করা হয়, মানে আমাকে বদলি করা হয়। এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেয়, ডিভিশন বেঞ্চেও একই নির্দেশে, মানে নির্দেশ করে, একই নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে মামলা হয়। বুঝতে পারছেন কত জায়গা হয় এই ব্যাপারটাকে নিয়ে মামলা। তারপর সুপ্রিম কোর্টও বলে 14 দিনের মধ্যে পোস্টিং দিতে হবে। কিন্তু তারপরেও এখনও রাজনৈতিক প্রতিহিংসা চলছে, এখনও পোস্টিং অর্ডার পায়নি, আরজি করে পোস্টিং দেওয়া হয়নি, সুপ্রিম কোর্টের নির্দেশেও অমান্য করা হচ্ছে। অনিকেতের দাবি, আন্দোলন করলেই যারা থ্রেড কালচার, দুর্নীতি, তদন্তে গাফিলতি নিয়ে কথা বলবে তাদের সঙ্গেই এভাবে ব্যবহার করা হবে। এটা কিন্তু অনিকেত মাহাতো বলছেন। তার সাথে উনি বলছেন এরপর অনিকেত সিনিয়র রেসিডেন্সিয়াল ছাড়ার কথা ঘোষণা করেন। মানে এরপর অনিকেত মাহাতো সিনিয়র রেসিডেন্সিয়ালশিপ ছাড়ার কথা বলেন। অনিকেত তোপ দাগের, দীর্ঘ 8 মাস ধরে আমার ডাক্তারি জীবনকে সরকার মার্ডার করছে। মানে সরকার এত কিছু হওয়ার পর
কোর্ট থেকে বলে দেওয়া হচ্ছে, এমনকি রায়টাকে বহাল রাখা হচ্ছে, তারপরেও কিন্তু অনিকেত মাহাতের চাকরি দেওয়া হচ্ছে না। এমনকি যে মানে আরজি করে পোস্টিং ফাইনালি কিন্তু হচ্ছে না। তারপর দেখুন যে তাই সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের আমলে, মানে মমতার আমলে এসআরসি সিনিয়র রেসিডেন্সি করা থেকে সরে আসব, কারণ তাদের আমলে কাজ করতে পারবো না, তাই এসআরসি পোস্টিং জায়গা থেকে সরে আসছি। আর তারপরেই জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে লিখিত বিজ্ঞপ্তি জারি করা হয় অনিকেত মাহাতোকে উদ্দেশ্য করে। এই মানে ওই লিখিত বয়ানে জানানো হয় অনিকেত সর্বে মিথ্যাচার করছে। বুঝতে পারছেন, অনিকেত নাকি মিথ্যাচার করছে, এটা ওনারা জানান। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে ডাক্তারি অনিকেত মাহাতোকে দেওয়া চিঠিতে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেটা হলো যে রাজ্য সরকার যখন প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নিয়ে আমি অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়া এই তিনজনের পোস্টিং বেআইনিভাবে পরিবর্তন করে দিল, তখন দুজন জয়েন করে গেলেও প্রতিবাদ স্বরূপ আমি পরিবর্তিত জায়গায় জয়েন না করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানে দেবাশিস হালদার ওদিকে আশফাকুল্লাহ কিন্তু দুজনে জয়েন্ট করে, কিন্তু অনিকেত মাহাতো এই বিষয়ে উনি কোর্টে যান, মামলা করেন। এই বাক্যটি সর্বে মিথ্যা ও অসৎ। আপনার সহকর্মী ও সহযোদ্ধাদের কাঙ্ক্ষিত ও মেধার ভিত্তিতে অর্জিত জায়গা থেকে বহু দূরে পোস্টিং পেয়েও এই বিপ্লবী ডাক্তাররা গ্রামে যেতে চায় না। এই মিথ্যা ন্যারেটিভকে ভাঙার জন্য নেওয়া সম্মিলিত সিদ্ধান্ত মানে আপনার অজানা নয়। তাদের আইনি লড়াইকে যেমন আপনি উজ্জ্বল রেখেছেন, তাদের প্রতিবাদকে আপনি সরকারের সঙ্গে আপোষ বলেছেন এবং সাংগঠনিক সিদ্ধান্তকে বিকৃতভাবে প্রকাশ করে ব্যক্তি গরিমার প্রচারের কাজে ব্যবহার করেছেন। জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্য ছাড়া আমরা এই কথাগুলির কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আপনাকে এই কথাগুলির স্পষ্ট কারণ দর্শাতে হবে এবং অন্যথায় ক্ষমা চাইতে হবে। আমরা যারা অভয়ার ন্যায় বিচারের চেয়ে ন্যায় বিচার চেয়ে আর তার এই নির্মম পরিণতির জন্য দায়ী শাসকের মদতে কলেজে কলেজে তৈরি হওয়া থ্রেড কালচারের বিষ বাষ্পকে উপড়ে ফেলতে পথে নেমেছিলাম, তারা সবাই আপনার এই হঠকারী ব্যক্তি স্বার্থ সর্বস্ব ও অবিবেচক সিদ্ধান্তে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। ও গণতান্ত্রিক ট্রাস্ট বডিকে ভেঙে গণতান্ত্রিক WBJDF গঠনের দিকে প্রাথমিক পদক্ষেপ আমরা নিচ্ছিলাম। সেই ভিত্তিতে WBJDF এর অধুনা নিষ্ক্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য এক্সিকিউটিভ বডি তৈরির আবেদন জানিয়ে আহ্বান করা হয় এবং তার ভিত্তিতে তৈরি হওয়া গ্রুপে যথাযথ স্বচ্ছতার সাথে কিভাবে গণতান্ত্রিক মত প্রকাশ করা যায় সেই নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে অভ্যন্তরীণ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রতিটি পদক্ষেপের সঙ্গে আপনি সরাসরি যুক্ত ছিলেন এবং প্রায় সব ক্ষেত্রে সম্মত ছিলেন। তাহলে এই নির্বাচনী প্রক্রিয়া ইগনোর সময় কি এমন হলো যে আলোচনার ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি স্বার্থে আপনি এই সিদ্ধান্তটি নিলেন? তারপর কি লিখেছে দেখুন, জনসমাজে আমাদের পরিচিত তৈরি হয়েছে শাসকের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের সাথে সাথে বহু মতাদর্শ ও মতানৈক্যকে ধারণ করেও একসাথে চলার নীতি নিয়ে। এই কথা কারো অজানা নয় এবং আপনিও তো অবশ্যই জানেন, কারণ 2024 সেপ্টেম্বরে আন্দোলনকে আদালতের হিমঘরে পাঠিয়ে দেওয়ার মতামত থেকে শুরু করে একদম হালফিলের এক্সিকিউটিভ বডি নির্বাচনের পক্ষে ভোট দিয়েও অকস্মাৎ সেই নির্বাচনকেই কারণ হিসেবে দেখিয়ে আপনার ট্রাস্টি পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি দেখে বহুবার আপনার সাথে আলোচনার প্রস্তাব দেওয়া, মতানৈক্যের আরও ভুরি ভুরি নিদর্শন পেশ করাই যায়, কিন্তু সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে পারস্পরিক আলোচনা ও তর্কের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে চালনা না করে জনসমক্ষে পেশ করার মতো নিম্নরুচি ও রাজনৈতিক দেউলিয়াপনার পর্যায়ে WBJDF এখনও পৌঁছায়নি, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। যেখানেই এই বিষয়ে মামলা করা হয় না কেন সেখান থেকে কিন্তু মামলাটি খারিজ করে দেওয়া হয়। আর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু
তিনি জানিয়েছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজে নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে। সিঙ্গেল বেঞ্চের রায়ে রাজ্য সন্তুষ্ট ছিল না। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু বিচারপতি তপব্রতের সেখানেও বুঝতে পারলেন, যখন ডিভিশন বেঞ্চে যায় রাজ্য তখনও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে। সবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, বুঝতে পারছেন, সবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, কিন্তু সেখানেও শীর্ষ আদালতও বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে। তবে তারপরও এখনও কেন পোস্টিং দেওয়া হয়নি অনিকেত মাহাতোকে? এটাই তো হলো সবচেয়ে বড় প্রশ্ন, যে সব জায়গায় রাজ্য পুরো ঘুরে নিয়েছে, বুঝতে পারলেন, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, প্রত্যেকটা জায়গায় রাজ্য কিন্তু সুপ্রিম কোর্ট, সব শেষে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানেও সেটা হয়েছে। তাহলে রাজ্য কেন অনিকেত মাহাতোকে ডিউটি দিচ্ছেন না আরজি করে? আসল ব্যাপারটা কোথায়? এখানে অনেক কিছু আমাদের সামনে আসছে, যেখানে অনেকটা ব্যাপার তিলোত্তমা রিলেটেড। কারণ নিজে অনিকেত মাহাতো বলেছেন যে আমার লড়াই শুরু হয়েছিল তিলোত্তমার থেকে, 2024 আগস্ট মাস থেকে। তারপর শুরু হয় একের পর এক মনক্ষুব্ধ, যেটা হলো রাজ্যের সাথে এদের মতামত কখনো মিলেনি। বাস সেই থেকে শুরু হলো একটা মনোমালিন্য বা একটা গোপন শত্রু। রাজ্য সিদ্ধান্ত নেয়, বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের পুলিশ মন্ত্রী সিদ্ধান্ত নেই এদেরকে আলাদা আলাদা জায়গায় পোস্টিং দিতে হবে। কিন্তু অনিকেত মাহাতো হার মানেননি, উনি রীতিমতো লড়াই করে গেছেন। প্রত্যেকটা জায়গায় উনি নিজের অধিকারের জন্য লড়াই করেছেন, লড়াই জিতেছেন। কিন্তু তারপরও রাজ্য কেন এমনি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমনি করছে? যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের হাতে যদি থাকতো কেসটা তিলোত্তমার, তাহলে আমরা খুব তাড়াতাড়ি দোষী বা অপরাধী বা খুনির শাস্তি হয়ে যেত, এতদিনে হয়ে যেত, তখনই বলেছিলেন। তাহলে বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন কি কি হয়ে যেত? কি ওই একজনকে, ওই সঞ্জয় রায়কে ফাটাফাট করে যেভাবে সঞ্জয় রায়ের ঘোষণা হয় রায়, বাস তাকে ফাঁসির সাজা দিয়ে বাস ব্যাপারটা এখানেই শেষ, ক্লোজ। কিন্তু যেহেতু ব্যাপারটা চলে গেছে সিবিআইয়ের হাতে, যার জন্য রাজ্য পুলিশের হাতে কিছুই নেই, সিবিআইয়ের হাতে চলে যাওয়ার কারণে ব্যাপারটাকে এরা কিছু করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারছেন না। যার জন্য যতদিন সঞ্জয় বেঁচে আছে ততদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটা ভয় কাজ করছে, যার জন্যই তো এগুলো করছে। নাহলে অনিকেত মাহাতোর পিছনে পড়ার কারণটা কি? তাই না? কারণটা কি? যেখানে কোর্ট থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তাকে সেখানে পোস্টিং দিচ্ছেন না কেন? অনেক কিছু সামনে আসছে, আপনারা আরও অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবেন। তবে অবশ্যই বলবো আপনারা পাশে থাকবেন। যেভাবে দেখুন না, শুধুমাত্র আমরা তো তিলোত্তমাকে খুব কাছ থেকে অনুভব করেছি, যে একটা মেয়ে তার কাজের জায়গাতে এইভাবে একটা ঘটনার শিকার হলো, তাই না? দেখুন, বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে একটা হিন্দু ছেলেকে যেভাবে কিছু সন্ত্রাসবাদী বা কিছু ইসলাম তাদের ধর্মের নামে দোহাই দিয়ে একটা হিন্দুকে তারা নির্মমভাবে মেরে ফেলল। কী জন্য? শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। কিন্তু দেখুন যে মুসলিমরা হিন্দুদেরকে মারছে কেন? তারা হিন্দু। এরপরে আরও ঘটনা ঘটেছে, শুধুমাত্র যে একজনকে মেরেছে তা কিন্তু নয়, দীপুচন্দ্র দাসকে মেরেই যে সেখানে ব্যাপারটা ক্লোজ তা কিন্তু নয়, তারা পর হিন্দুদেরকে মেরে যাচ্ছে। ইভেন দেখুন যে ফের খোকন দাসের মৃত্যু, বাংলাদেশে ফের খোকন দাসের মৃত্যু, যেখানে গণপিটুনির পর জ্যান্ত তাকে পোড়ানো হয়, বুঝতে পারছেন? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, শুধুমাত্র ভারতের সাথে বদলা নেওয়ার কারণে, বদলা নেবে ভারতের সাথে, বাস এইটুকু কারণে হিন্দুদেরকে উপর অত্যাচার করে যাচ্ছে, হিন্দুদের উপর এভাবে নির্মম অত্যাচার করে তাদেরকে মেরে ফেলছে। কিন্তু কথা হলো যে সেখানে মুসলিমরা হিন্দুকে মারছে, কিন্তু আমাদের রাজ্যে কি হচ্ছে? যে তিলোত্তমা তার কাজের জায়গাতে একটি হিন্দু মেয়েকে কিছু হিন্দু
মানে মানবরূপী দানব, তাই না, তারা মেরে ফেললো। এইভাবে মেয়েটার সাথে আচরণ করলো। কি করতে পারলো আমাদের রাজ্যমন্ত্রী? কি করতে পারলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী? কিছু করতে পারলো? মেয়েটা বিচার পেলো কি আদৌ এখনো? কবে পাবে বিচার? কবে পাবে বিচার? লোক তো মা বলেছিলেন না, প্রয়োজন পড়লে আমরা আইন হাতে নেব। আমার মনে হয় সেটাই নেওয়া উচিত। তবে আগামীতে কী হচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।